কাতারের উপর অভিযোগটা বেশি, কারণ আল জাজিরা মানে প্রচন্ড জনপ্রিয় মিডিয়া, এবং আল জাজিরার কারণেই মূলত বিদ্রোহটা এত জনপ্রিয়তা পেয়েছে। লিবিয়ার জন্য ওই ধরনের মিছিল অকল্পনীয় ব্যাপার। লিবিয়ার জনসংখ্যা খুবই কম, মাত্র 50 লাখ মানুষ। মানে আপনি তো তখন ওইখানেই উপস্থিত। হ্যাঁ, আমি ওইখানে উপস্থিত, এবং আমরা মানে ওই নিউজ দেখার পর, ব্রেকিং নিউজ দেখার পর আমরা ঘর থেকে বের হয়ে দরজা খুলে জানলা করে আসলে কি করছে। সে একটা শহর আক্রমণ করছে, সবাই খুব খুশি, হ্যাঁ তার পক্ষের লোকেরা খুবই, হ্যাঁ আক্রমণ করো, ধ্বংস করে দাও, হ্যাঁ। বা বিপক্ষের লোকেরা, এই ধরনের। কিন্তু বাস্তবে মানুষরা যে কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, এবং দুই পক্ষের মানুষরা, সেটা আসলে সেই স্টোরিগুলো আসলে আমাদের সামনে আসে না, নিউজ কখনোই আসে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, জনাব মোজাম্মেল হোসেন তোহা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যারা রোড বাংলায় নিয়মিত পড়তেন তাদেরকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, কিংবা যারা স্পাই স্টোরিজ বইটা পড়েছেন তারাও কিন্তু ভাইয়ার কথা জানেন। তো আজকে আমরা ভাইয়ার নিজেকে নিয়ে জানবো। ভাইয়া কি পছন্দ করেন, কোন বিষয়গুলোতে ইন্টারেস্ট ফিল করেন, এবং সেই ইন্টারেস্ট থেকেই তো লেখালেখির শুরু, এবং সেখান থেকে পাঠকদের মনে একটা ভিন্ন জায়গা করে নিয়েছেন ভাইয়া। তো আমরা এখন ভাইয়ার মুখ থেকেই জিনিসগুলো শুনবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এবং শুরুতেই আমি শুরু করতে চাই স্পাই স্টোরিজ নিয়ে। আপনি তো একজন সিভিল ইঞ্জিনিয়ার, যদি প্রফেশনের কথা বলি। তো ইঞ্জিনিয়ারিং এমনিতেই বেশ ডন্টিং একটা পেশা বলতে পারি। এখানে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক চ্যালেঞ্জ ওভারকাম করতে হয়, রিয়েল লাইফ প্রচুর প্রবলেম সলভ করতে হয়। তো এর বাইরে পার্সোনাল ইন্টারেস্টের জায়গাটা পার্সু করার জন্য টাইম পান কিভাবে? আর এরকম স্পাই স্টোরিজের মতো একটা জিনিস, বা এই স্পাইদের নিয়ে কাজ কারবার, এখানে আপনার ইন্টারেস্টটা হলো কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দুইটা অংশ। প্রথম হচ্ছে যে টাইম পাই কিভাবে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি যেহেতু লিবিয়াতে থাকি, হুম, হুম, হুম। সেখানে মানে বাংলাদেশের সাথে তুলনা করলে সেখানে টাইম অনেক বেশি। মানে আমাদেরকে অফিসে যাওয়া আসা, এই যানজট, এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত। আমার বাসা থেকে অফিসে যেতে 5 মিনিট লাগে, হুম, হুম। আসতে 5 মিনিট লাগে। তো আপনাদের যেহেতু 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, আমি অলরেডি 2 ঘন্টা আপনাদের চেয়ে বেশি পেয়ে গেছি। তো তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, ওইখানে সোশ্যাল লাইফ একটু কম, যেহেতু বাংলাদেশি কমিউনিটি ছোট। হুম, হুম, হুম। সেজন্য কিরকম ভাইয়া? পুরো লিবিয়াতে বাংলাদেশি এখন 20,000-এর বেশি হবে না। আচ্ছা। তো সেজন্য প্রতিটা শহরে তো খুব বেশি নেই, প্রতিটা শহরে কয়েকশো, বা এর মধ্যে মানে আমরা কথা বলার মতো, গল্প করার মতো মানুষ আরও কম। তো সেজন্য দেখা যাচ্ছে পার্টি টার্টি এই ধরনের ব্যাপারগুলোতে আমাদের ব্যস্ততা কম, বেশিরভাগ সময় নিজে নিজে থাকা হয়। তো সেজন্য সময় একটু বাংলাদেশের তুলনায় আমার মনে হয় একটু যে বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে যে সময় কিভাবে পাই, এই প্রশ্নের উত্তর। আর স্পাই স্টোরিজ কেন, হুম, হুম। এটা হচ্ছে আসলে মানে বইটার নাম স্পাই স্টোরিজ, কিন্তু আমার মূল ইন্টারেস্টটা আসলে স্পাই স্টোরিজ নিয়ে ছিল না, স্পাই নিয়ে ছিল না। আমার মূল আচ্ছা। ইন্টারেস্টটা ছিল মিডল ইস্টের পলিটিক্স নিয়ে, মিডল ইস্টের হিস্ট্রি এবং পলিটিক্স নিয়ে। হুম, হুম, হুম। তো যেহেতু আমি থাকি মিডল ইস্টে, লিবিয়া মানে বৃহত্তর মিডল ইস্টের অংশ, এবং সেখানে আমি সেখানকার যুদ্ধ বিগ্রহ, উত্থান পতনগুলো দেখেছি। তো সেজন্য আমার সেখানকার ইন্টারেস্টটা গ্রো করেছে এই বিষয়ে। এবং লিবিয়ার উপর ঘাটাঘাটি করতে গিয়েই মূলত আমি মানে প্রথমে এমন একটা স্টোরি পাই, যেটা লিবিয়া, মিশর এবং ইসরায়েলের রাজনীতি সম্পর্কিত, আচ্ছা। এবং সেটা একই সাথে একটা স্পাইয়ের কাহিনী। হুম, হুম। তো সেই স্টোরিটা নিয়ে কাজ করতে গিয়েই মূলত আমার মানে আমি রোড বাংলায় ওই বিষয়ে একটা আর্টিকেল লিখেছিলাম 4 পর্বের। তো এবং আর্টিকেলটা লেখার পর আমার মনে হয় যে এটা বেশ ভালো একটা, মানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। এবং এটা লেখার পর আমার মনে হলো যে এই জাতীয় কাজ আরও কেন করছি না। তো সেদিক থেকেই মানে স্পাই স্টোরিজ, যেহেতু এটা স্পাইয়ের কাহিনী, সেদিক থেকেই স্পাই স্টোরিজ বইটা লেখা। এবং নামে স্পাই স্টোরিজ হলেও সেখানে কিন্তু আসলে 6টা গল্প, 6টা গল্পের মধ্যে 4টাই আসলে মিডল ইস্টের পলিটিক্স সংক্রান্ত। সেজন্য এটা মানে একদিক থেকে স্পাই স্টোরিজ, কিন্তু অন্যদিক থেকে আসলে এটা মিডল ইস্টের পলিটিক্সেরও একটা বই বলা যায়। তখন কি পাঠকদের কাছ থেকেও কোনো চাহিদা ছিল? কারণ রোড বাংলায় লেখাগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। জি। তখন নিজের আগ্রহেই কি বাকিটুকু করলেন, নাকি পাঠকরা না, চাচ্ছিল যে এরকম পাঠকরা আরো কিছু? অনেকদিন থেকে, মোটামুটি প্রায় এর বইটা লেখার প্রায় 2 বছর আগ থেকেই পাঠকরা বিভিন্ন সময় মেসেজ দিত, ভাই আপনি বই লেখেন, বই লেখেন, বই লেখেন। এবং পাঠকদের আসলে আগ্রহ ছিল যে রোর বাংলার আর্টিকেলগুলো একটা কালেকশন প্রকাশ করে। হুম, হুম। কিন্তু আমার আসলে সেরকম ইন্টারেস্ট ছিল না, মানে পাঠক তো অলরেডি পড়ে ফেলছে হ্যাঁ। সেগুলো। এরকম কালেকশন প্রকাশ করার আমার ইচ্ছা ছিল না। তো তখন আমি বললাম যে এই স্টোরিটা যেহেতু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমি এই জাতীয় আরও কয়েকটা স্টোরি সংগ্রহ করি এবং ঘাটাঘাটি করি এবং এরপরে লিখি। তো সেদিক থেকে মূলত বইটা লেখা। যদি সম্ভব হয় সেখান থেকে কোনো একটা স্টোরির যদি ছোট্ট একটা অংশ আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, তাহলে আমি প্রথম স্টোরিটা বলি, যেটা দিয়ে আমার বইটা লেখা। সেটা হচ্ছে যে যেটা বলেছি যে লিবিয়ার পলিটিক্স সংক্রান্ত, যে 1972 সালে ইসরায়েল লিবিয়ার একটা যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয়।
এটা একটা ভুল ছিল ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি। লিবিয়ান যাত্রীবাহী বিমান ভুল করে ইসরায়েলের সীমান্তের ভেতরে প্রবেশ করে ফেলেছিল এবং ইসরায়েল সেটাকে ভূপাত্য করেছিল। মোটামুটি 200 বা সামথিং এরকম মানুষ মারা যায়। তো গাদ্দাফি তখন মাত্র ক্ষমতায় এসেছে 2 বছর বা 3 বছর, এবং গাদ্দাফি তখন ইয়াং, 28 বছর বয়স। তো সে সিদ্ধান্ত নেয় যে এটার একটা প্রতিশোধ নেবে, এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় যে ইতালিতে ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলি যাত্রীবাহী যে এল এয়ারলাইন্স, সেটার একটা বিমান সে ধ্বংস করে দেবে প্রতিশোধ নেওয়ার হ্যাঁ জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য। এবং গাদ্দাফি এটার জন্য মিশরে যায়। মিশরে গিয়ে মিশরে তখন ক্ষমতা ছিল আনোয়ার সাদাত, তাকে কনভিন্স করে যে আমরা ইসরায়েলের উপর আমাদের প্রতিশোধ নিতে হবে। এবং আনোয়ার সাদাতের আসলে ইচ্ছা ছিল না, কিন্তু সে গাদ্দাফির বিরুদ্ধে যেতেও পারছিল না। তখন লিবিয়ার সাথে মানে মিশরের সামরিক চুক্তি ছিল। মানে লিবিয়ার অর্থনৈতিক অবস্থা তো মিশরের অনেক ভালো ছিল, সেজন্য মিশরীয় নৌবাহিনীকে লিবিয়া ট্রেনিং দেওয়া হতো, লিবিয়ান যুদ্ধ জাহাজগুলো দিয়ে ট্রেনিং দেওয়া হতো। তো এই ধরনের চুক্তি থাকার কারণে আনোয়ার সাদাত সরাসরি নিষেধ করতে পারেনি। তো আনোয়ার সাদাত তখন তার চিফ অফ স্টাফকে নিয়োগ দেয় এই ব্যাপারে কোঅর্ডিনেট করার জন্য গাদ্দাফির সাথে। এবং সেই চিফ অফ স্টাফ ছিল আনোয়ার সাদাতের আগে যে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বা গামাল আব্দুল নাসের, তার মেয়ের জামাই, মানে প্রেসিডেন্টের সরাসরি মেয়ের জামাই, এবং সে ছিল চিফ অফ স্টাফ, প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ। সেই লোককে নিয়োগ দেয় গাদ্দাফির সাথে কোঅর্ডিনেট করার জন্য, একসাথে মিলে যেন ইসরায়েলের প্রতিশোধ দেওয়া যায়, প্ল্যানটা করার জন্য। কিন্তু পুরো ঘটনা অনেক বিস্তারিত, কিন্তু পরে দেখা যায় সেই লোক হচ্ছে ইসরায়েলের ডাবল এজেন্ট। দর্শক, আপনাদের নিশ্চয়ই এখন ইচ্ছা করছে যে বাকি স্টোরিটুকু কি হলো সেটা জানার জন্য, তাই না? তো এরকম ইন্টারেস্টিং অনেকগুলো স্টোরি, হ্যাঁ মোটামুটি সবগুলো এই ধরনের, যে মানে ব্যাপারটা মিডল ইস্টের পলিটিক্স সংক্রান্ত, এবং সেখানে একজন স্পাইয়ের কাহিনী, একজন এজেন্টের কাহিনী, ডাবল এজেন্ট, কিছু ক্ষেত্রে জাস্ট স্পাই, আন্ডার কভার এজেন্ট, এরকম। মানে স্পাই স্টোরিজ বইগুলি মানে সবগুলিই সত্য ঘটনা, সবগুলি মানে সারা জীবন তো আমরা 3 গোয়েন্দা বা মাস্টাররা পড়েছি কাল্পনিক ফিকশন, এবং আমাদের কাছে অনেক সময় মনে হতো যে বাস্তবে কি এরকম ঘটে, জেমস বন্ড দেখে আমরা বাস্তবে কি এরকম ঘটে, কিন্তু আসলে দেখা যাচ্ছে বাস্তবে মানে ফিকশনের চেয়েও খুব মানে ফিকশন, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ভাই, আপনি তো একদম ছোটবেলা থেকে লিবিয়ায়, তাই না? তো একটা প্রশ্ন পাঠকের মনে আসতেই পারে যে একদম ছোটবেলা থেকেই যদি লিবিয়াতে থাকেন, ওই কমিউনিটিতে থাকেন, আপনি এত ভালো বাংলা কিভাবে বলছেন, কিংবা বাংলায় অনেক কিছু পড়েছেন, ঘাটাঘাটি করেছেন, এটা একটা স্বাভাবিক কৌতূহল হতেই পারে। আচ্ছা, আমি ছোটবেলা থেকে লিবিয়ায়, কিন্তু আমাদের পড়াশোনাটা ছিল বাংলাদেশি স্কুলে। আচ্ছা। ওখানে লিবিয়াতে এখন সেরকম নাই, কিন্তু সে সময় প্রায় প্রতিটা বড় বড় শহরে একটা করে বাংলাদেশি কমিউনিটি স্কুল ছিল। আমরা সেই স্কুলে পড়াশোনা করেছি, সেসব স্কুলে, যখন যে শহরে ছিলাম সেই স্কুলে। এবং আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি সেগুলো বাংলাদেশের সিলেবাস অনুযায়ী ঢাকা বোর্ডের প্রশ্ন, এবং এখান থেকে বাংলাদেশ থেকে প্রশ্ন যেত সিল করা অবস্থায়। আচ্ছা। এবং সেটা একই সময় রিয়েল টাইমে সেটা ওপেন করা হতো, একই টাইমে পরীক্ষা দিতাম। সেজন্য লিবিয়ার সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স হচ্ছে 4 ঘন্টা। সেজন্য বাংলাদেশে যখন সকাল 10টার সময় পরীক্ষা হতো, সেটার সাথে মিল রাখার জন্য আমরা ভোর 6টার সময় পরীক্ষা দিতাম। কি কষ্ট, একদম সকালে ভোরে উঠেই পরীক্ষা দিতে হচ্ছে। এবং সেটা বিশেষ করে এসএসসি পরীক্ষা যখন ফেব্রুয়ারি বা মার্চে শুরু হতো, সেটা শীতকাল, সেখানে 6টা বাজে পরীক্ষা, তো আমাদের ভোর 4টার সময় কনকনে শীতের মধ্যে দিয়ে হাত মোজা পা মোজা পরে এভাবে পরীক্ষা দিতে যেতে হতো। তো সেজন্য আমাদের বাংলা চর্চাটা সবসময় ছিল। এবং বাংলাদেশে যেহেতু মানে যারা ইউরোপ আমেরিকা যায়, তাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে তারা ওখানকার কমিউনিটিতে বেশি মিশে যায়, ওখানকার স্কুলে পড়ে, ওই দেশি স্কুলে পড়ে। কিন্তু মানে লিবিয়া বা অন্যান্য আরও কিছু মিডল ইস্টের দেশে এরকম, যেহেতু মানে একটা বড় অংশ তারা আরবি স্কুলে ভর্তি হয় না, তারা বাংলাদেশি স্কুলে ভর্তি হয়, এবং স্কুল কেন্দ্রিক কমিউনিটিগুলি বেশ জমজমাট থাকে, সেজন্য এক ধরনের চর্চা থাকে। আচ্ছা, ওখানে এমনিতে হচ্ছে প্রচলিত ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক। জি। তো এখন আমরা আবার ওই কথাটাই ফিরে আসি, মানে তখন যেটা অল্প করে আমরা আলোচনায় ঢুকতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট গ্রো করার কারণ যেটা, যে আপনি ওইখানে অকুস্থলে ছিলেন এবং তখন আশেপাশে অনেক ঘটনা ঘটছিল, সেখান থেকে আপনি ইন্টারেস্টেড হয়েছেন যে এই মিডল ইস্টের যে হিস্ট্রি কিংবা পলিটিক্স, এই জিনিসগুলো। আমার মানে 2011 সালের আগে আমার পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, জিরো ইন্টারেস্ট। আমি মানে না বাংলাদেশের পলিটিক্স না ইন্টারন্যাশনাল পলিটিক্স। 2011 সালে হঠাৎ করে যখন আরব বসন্ত শুরু হয়ে গেল, এবং হঠাৎ করে আমি শুনতে লাগলাম যে মানে লিবিয়াতে অ্যাটাক হবে, আমেরিকা বম্বিং করবে, ন্যাটো বম্বিং করবে, মানে হঠাৎ করে বিষয়গুলো মানে আকাশ ভেঙে পড়ার মতো, মানে কি হচ্ছে, কেন হচ্ছে, এই ব্যাপারগুলো থেকে মূলত আমার মিডল ইস্টের পলিটিক্স বোঝার যে চেষ্টাটা, সেটা এখান থেকে শুরু। এবং আমি তখন থেকে মূলত আমি রেগুলার নিউজগুলো দেখতে শুরু করলাম, এবং বইপত্র পড়া শুরু করলাম, ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম। এবং সেক্ষেত্রে আমার একটা সুবিধা ছিল যে আমি নিউজ দেখছি একদিকে, বই পড়ছি, নিউজগুলো পড়ছি, ইন্টারন্যাশনাল নিউজগুলো পড়ছি, এবং রিয়েল লাইফে আমি দেখতে পাচ্ছি আসলে ওরা কি বলছে, আর
বাস্তবে কি ঘটছে আমার আশেপাশে, আমি ফিল্ডে তখন আমার মানে আমার সাথে লিবিয়ার যে গৃহযুদ্ধ এক পক্ষে গাদ্দাফির পক্ষের এবং হ্যাঁ, হ্যাঁ। গাদ্দাফির বিপক্ষের, আমার ক্লাসমেটরা মানে দুই পক্ষেরই মানুষজন আছে। কিছু ক্লাসমেট গাদ্দাফির পক্ষে যুদ্ধ করছে, কিছু ক্লাসমেট গাদ্দাফির বিপক্ষে মানে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে অনেক কেউ যুদ্ধে যোগ দিয়েছে। হুম, হুম। তো কেউ গাদ্দাফির পক্ষে গিয়েছে, কেউ বিপক্ষে গিয়েছে। আমরা যে বাসায় থাকতাম আমাদের বাড়িওয়ালা তারা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 2 ভাই 3 ভাই গাদ্দাফির পক্ষে এবং 2 ভাই গাদ্দাফির বিপক্ষে। তা আমি রিয়েল লাইফে আমি ব্যাপারগুলো দেখছি, মানে ব্যাপারগুলো কিরকম জটিল, আর ওইদিকে দেখছি যে মিডিয়া কিভাবে উপস্থাপন করছে খুবই সিম্পলিফাইড একটা ভার্সন, সুপার হিরো ভার্সেস সুপার ভিলেন এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলি থেকে আমার ইন্টারেস্ট আরো বেশি গ্রো করে, যে আমি আরো বোঝার চেষ্টা করি যে কেন ঘটছে, কিভাবে ঘটছে, সেখান থেকে মূলত আমার ইন্টারেস্টটা শুরু। এখানে যদি ধরেন এই প্রশ্নটা করা হয় যে মিডিয়া ন্যারেটিভ আমরা যেটা দেখি হ্যাঁ। এটা কি হচ্ছে অনেক বেশি পলিশড, তার মানে হচ্ছে কিছু বাদ দিয়ে কিছু নতুন অ্যাড করে এরকম অবশ্যই। ফ্যাব্রিকেটেড ভার্সন? অবশ্যই। আমি যদি একদম মানে 2011 সালে যখন যুদ্ধ চলছে তখন একদিক তো হচ্ছে গাদ্দাফির পক্ষের যে মিডিয়া, স্টেট কন্ট্রোল মিডিয়া, সেটা তো পুরোপুরি একদম অবভিয়াস, যেটা হওয়ার কথা সেটাই। গাদ্দাফি খুব ভালো, গাদ্দাফির পক্ষে জনগণ সবাই, সুপার হিরো। হ্যাঁ 100% জনগণ গাদ্দাফির পক্ষে, সব মিছিল হচ্ছে গাদ্দাফির পক্ষে, বিরুদ্ধে যারা আছে তারা সব হচ্ছে নেশাখোর। বেসিক্যালি এরকম এটাই ভার্সন ছিল যে কাতার তাদেরকে বেসিক্যালি কাতারের উপর অভিযোগটা বেশি, কারণ আল জাজিরা মানে প্রচন্ড জনপ্রিয় মিডিয়া, এবং আল জাজিরার কারণেই মূলত বিদ্রোহটা এত জনপ্রিয়তা পেয়েছে। তো সেজন্য মানে যে গাদ্দাফি প্রশাসন তাদের ক্ষোভ ছিল প্রচন্ড আল জাজিরার উপর এবং কাতারের উপর। তো ওদের ভার্সনটা ছিল এরকম যে কাতার জাহাজে করে এনে নেশা জাতীয় দ্রব্য মানুষের মধ্যে বিতরণ করছে, এবং যুবকরা সেই ট্যাবলেট খেয়ে তারা কি করছে সেটা তারা নিজেরাও জানে না, সেজন্য বাস্তবে কিছু নেই, বাস্তবে সবাই গাদ্দাফির পক্ষে। এটাকে অল্প কিছু মানে নেশাগ্রস্ত যুবকের মানে কাণ্ড কারখানা, এগুলো ঠিক হয়ে যাবে। তো এটা ছিল ভার্সন। এবং যারা যুদ্ধ করছে তাদের মধ্যে আসলে লিবিয়ান নাই, তারা সব হচ্ছে ন্যাটোর এজেন্ট বা কাতারি সৈন্য, ইমারাতি সৈন্য, ইমারাতে মানে আরব আমিরাত। তো এরকম এটা হচ্ছে গাদ্দাফির ভার্সন। এটা তো অবভিয়াসলি হওয়ার কথা, স্টেট কন্ট্রোল। কিন্তু যেসব মিডিয়া মনে করেন আল জাজিরা, বিবিসি, সিএনএন, তাদের যে ভূমিকা একদম এটা মানে মিডিয়ার যে নিরপেক্ষ ভূমিকা হওয়ার কথা তার ধারে কাছে ছিল না। একদম পুরোপুরি বায়াসড, এবং তাদের এটা মানে সম্পাদকীয় নীতি বলতে পারেন যে আমরা এটা দেখাবো এটা দেখাবো না। আচ্ছা। কারণ আমাদের শহরে আমরা দেখেছি বা লিবিয়ানদের হাতে হাতে, যেমন এই মিডিয়াগুলোর সাংবাদিকরা, আল জাজিরার, বিবিসি, সিএনএন, এদের সাংবাদিকরা প্রতিটা শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যতগুলো শহর সবগুলো শহরে এদের সাংবাদিকরা ছিল, এবং বিদ্রোহীদের পক্ষে যে মানুষ, সাধারণ মানুষ, তাদের হাতে হাতে মোবাইল ফোনে অনেকগুলো ভাইরাল ভিডিও ছিল যে বিদ্রোহীদের অপরাধগুলো, যে বিদ্রোহীরা বিভিন্ন পুলিশকে ফাঁসি দিয়ে, প্রকাশ্য জনসভায় ফাঁসি দিয়ে হত্যা করছে, পুড়ায় দিচ্ছে, ইভেন একজন মানুষকে জবাই করে তার কলিজা বের করে, নৃশংসতা যুদ্ধে যেটা ঘটে, এই ধরনের ভিডিও হাতে হাতে ছিল। একটা মিডিয়া এটা পিক করে না, এটা প্রচার করে না, এটা বলেও না, কিন্তু তারা সব সাংবাদিকরা সব জানতো। অবভিয়াস, না জানার কোনো কারণে আমরা জানতাম, সাংবাদিকরা কেন জানবে না? হ্যাঁ, তারা এই বিষয়গুলো প্রকাশ করে না, প্রচার করে না। এবং অনেকগুলো শহরে গাদ্দাফির পক্ষে বিশাল বিশাল মিছিল ছিল, মানে লিবিয়ার জন্য ওই ধরনের মিছিল অকল্পনীয় ব্যাপার। লিবিয়ার জনসংখ্যা খুবই কম, মাত্র 50 লাখ মানুষ, 60 লাখ মানুষ। তো সেজন্য লিবিয়াতে যদি 10,000 বা 20,000 মানুষ হয় সেটা বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। তো গাদ্দাফির পক্ষেও মানে গাদ্দাফির পক্ষে তো অবভিয়াসলি মানুষ ছিল, গাদ্দাফির পক্ষে এরকম বিশাল বিশাল মিছিল ছিল, একটা মিডিয়া সেটা বলে নাই, পিক করে নাই। তাদের ভাষণ হচ্ছে না, সবাই গাদ্দাফির বিপক্ষে, পুরো জনগণ, পুরো দেশের জনগণ সবাই গাদ্দাফির বিপক্ষে। তো যেই সব মিডিয়াকে আমরা মানে বিবিসি, সিএনএন বা আল জাজিরা বলেন, যাদেরকে আমরা প্রশংসা করি, এরা হচ্ছে, তো এটা হচ্ছে তাদের ভূমিকা। তারা মানে গাদ্দাফির মিডিয়ার ভূমিকা অবভিয়াসলি এটি হওয়ার কথা, সেটা আমরা জানি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যাদেরকে আমরা প্রশংসা করি তাদের ভূমিকা ছিল আমার দেখা। এবং আল জাজিরা যদি বলতে পারেন যে আল জাজিরা একদম স্পেসিফিকলি মানে প্রপাগান্ডা চালিয়েছে যে কোনো একটা শহরে কেউ একজন ফোন করে বলেছে যে এই শহরটা বিদ্রোহীদের দখলে চলে গেছে। হ্যাঁ, যেমন আমরা যে শহরে ছিলাম সির্ত, সেখানে কেউ একজন ফোন করে আল জাজিরাকে বলেছে যে এই শহরটা পুরোপুরি বিদ্রোহীদের কন্ট্রোলে চলে গেছে। আল জাজিরা সাথে সাথে সেটা প্রচার করে দিয়েছে, ব্রেকিং নিউজ, অমুক শহর পুরোপুরি দখল হয়ে গেছে। অথচ আমরা সেই শহরে আমরা দেখছি কিছুই হয়নি। তারা কোনো প্রকার ভেরিফিকেশনের মধ্যে না গিয়ে জাস্ট মানে প্রপাগান্ডাটা। মানে আপনি তো তখন ওইখানেই উপস্থিত। হ্যাঁ, আমি ওইখানে উপস্থিত, এবং আমরা মানে ওই নিউজ দেখার পর, ব্রেকিং নিউজ দেখার পর আমরা ঘর থেকে বের হয়ে দরজা খুলে জানলা করে আসলে কি ঘটছে, কিছুই না। মানে দর্শক চিন্তা করুন যে সেখানে ভাইয়া উপস্থিত ছিলেন নিজে, তারা কিন্তু কেউ কিছু টের পাচ্ছে না, কিন্তু মিডিয়াতে দেখাচ্ছে যে এই শহরটা হচ্ছে বিদ্রোহীরা দখল করে নিয়েছে, এরকম টাইপের। তার মানে হচ্ছে মিডিয়া ন্যারেটিভ গুলো হচ্ছে আসলে তাদের যে সিলেক্টিভ বায়াস, হ্যাঁ, তাদের যে পলিসি সেটা অনুযায়ী তারা সেভাবে প্রচার করে। এবং এটা দুই পক্ষের মিডিয়া, মানে আমি বলতে পারি না যে ওই পক্ষের মিডিয়া ভালো, এই পক্ষের মিডিয়া খারাপ, না, আমি দুই পক্ষের মিডিয়ারই একই রকম বায়াস ভূমিকা দেখেছি। মানে যে যেটা নিয়ে বায়াস সে সেটাকেই সামনে আনবে, সেটাকেই সম্প্রচার করবে, সেটাকেই তুলে ধরবে, এবং সেটাকেই সে হচ্ছে সত্যি বলে মানবে আর কি।
মানে এখানে হচ্ছে একটা আপনি তো দুইটা সাইডই দেখেছেন। হ্যাঁ, আমার বললাম যেরকম বললাম যে আমাদের বাড়িওয়ালা তাদের 5 ছেলের হুম। মধ্যে দুই ছেলে গাদ্দাফির 3 ছেলে গাদ্দাফির পক্ষে, 2 ছেলে গাদ্দাফির বিপক্ষে। এবং একই দিন এরকম ঘটনা ঘটেছে, সকালবেলা এক ভাই সে গাদ্দাফির পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে হাতে গুলি খেয়েছে আঙ্গুরে, এবং সেই দিন বিকালবেলা তার ছোট ভাই সে মানে বিদ্রোহীরা তখন একদম ফ্রন্ট লাইনে মুখোমুখি যুদ্ধ চলছে, সে এই এলাকা থেকে বেরিয়ে গিয়ে মানে ক্রস করে জিরো লাইন ক্রস করে ওই পাশে গিয়ে রয়টার্সের সাথে সে সাক্ষাৎকার দিয়ে এসেছে, এবং রাতের বেলা দুই ভাই আবার পাশাপাশি বসে একসাথে খাবার খাচ্ছে। আমাদের দেখা জিনিস এটা। এরপর হচ্ছে এই ডামাডোল যখন কমে গেল বা থেমে গেল, তারপর হচ্ছে কি ধরনের চেঞ্জ দেখতে পেয়েছেন আপনি? চেঞ্জ বলতে গেলে প্রথমত যুদ্ধের সাথে সাথে পুরো লিবিয়া কোলাপস। হুম। মানে গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিল, এবং মানে এক নায়ক ক্ষমতা থাকলে যেটা হয় যে কোনো ইনস্টিটিউশন গাদ্দাফি সেইভাবে গড়ে তোলেনি। সুতরাং গাদ্দাফি শেষ মানে লিবিয়া শেষ, কোনো পদে দায়িত্ব না নেওয়ার মতো যোগ্য কেউ নেই, এবং অনেকে পালিয়ে গেছে, অনেকে মারা গেছে এরকম। কিন্তু তারপরেও 2011 সালে গাদ্দাফি মারা যাওয়ার পরে প্রথম এক বছর 2012 সাল এবং 2013 সাল মোটামুটি ভালো ছিল, বেশ ভালো ছিল বলা যায়। বরং বলা যায় গাদ্দাফির সময়ের তুলনায় অর্থনৈতিক অবস্থা যদি চিন্তা করি 2012-13 খুবই ভালো ছিল। কিন্তু সমস্যা হয় 2014 সালে, যখন দ্বিতীয় আরেকটা গৃহযুদ্ধ হয় ক্ষমতার জন্য, যে নির্বাচনে এক পক্ষ জিতেছে এক পক্ষ হেরেছে, তখন ওরা বলছে না আমরা মানি না, এই হ্যাঁ, নির্বাচন ঠিক মতো হয়নি। তখন দ্বিতীয় একটা গৃহযুদ্ধ শুরু হয়, এবং সেটা মূলত মানে ইন্টারন্যাশনাল প্রক্সি ওয়ার। একদিকে তুর্কি এবং কাতার, অন্যদিকে হচ্ছে আরব আমিরাত, মিশর, ফ্রান্স, এইসব। তো ওরা দুই পক্ষ দুই দিককে ইন্ধন দিচ্ছিল, এবং দ্বিতীয় গৃহযুদ্ধ যেটা শুরু হয় ওটার পর থেকে লিবিয়া মানে টোটালি কোলাপসড। লিবিয়া এখন যদি বলতে চান তাহলে লিবিয়া ফেইল্ড স্টেট। এখন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত আছে, কিন্তু এটা জাস্ট টেম্পোরারি একটা ব্যাপার। 2 মাস পরে আবার গন্ডগোল হবে, আবার ক্ষমতার জন্য এক পক্ষ আর পক্ষের উপর আক্রমণ করবে, এই শহর দখল করার চেষ্টা করবে, এরকম। হ্যাঁ, তাহলে তো হচ্ছে বেশ মানে ভয়াবহ অবস্থা হ্যাঁ। বলা যায় আর কি। তো ভাইয়া বর্তমানে হচ্ছে কি নিয়ে কাজ করছেন বা কি নিয়ে ঘাটাঘাটি করছেন? আমরা কি স্পাই স্টোরিজ এর মতো এরকম নতুন আরো কিছু পাবো? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল এবং মানে পাঠকদের একটা চাহিদা ছিল যে স্পাই স্টোরিজ 2 আনার। সেটার কাজ আমি শুরু করেছিলাম, কিন্তু সেটা শেষ করিনি, অলরেডি গ্যাপ পড়ে গেছে, একটু আমি ব্যস্ত ছিলাম বেশ কিছু ব্যাপার নিয়ে। স্পাই স্টোরিজ 2 আসবে আরও পরে, কিন্তু আপাতত আমি যেটা চেষ্টা করছি এই বছর আগামী বছর বইমেলা আনার জন্য যেটা কাজ করছি সেটা হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে একটা বই। আমার সিরিয়া মানে যেহেতু মিডল ইস্টের অংশ, হ্যাঁ, হ্যাঁ। সিরিয়ার গৃহযুদ্ধে আমার বেশ ইন্টারেস্ট। কিন্তু সেটা সরাসরি পলিটিক্সের বই না, সেটা হচ্ছে মূলত সিরিয়ার গৃহযুদ্ধে বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন ফ্যামিলির তাদের অভিজ্ঞতাগুলো, তারা কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, কি ফেস করেছে, সে ধরনের কয়েকটা কাহিনীর একটা সংকলন। এটা পাবলিশ হওয়ার আগেই আমাদের পাঠকরা কি একটা ছোট্ট আর্লি একটা ইয়ে পেতে পারে, মানে স্নিক পিক যেটাকে আমরা বলি? সেইভাবে বলা মুশকিল, কিন্তু মানে এটা আসলে আমি মানে সিরিয়ার পলিটিক্স অনেক অনেক জটিল। সিরিয়ার গৃহযুদ্ধ ইনফ্যাক্ট এটা একটা মিনি বিশ্বযুদ্ধের মতো, সব দেশ জড়িয়ে গেছে। তো আমার আসলে ইচ্ছা ছিল যে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে একটা সিরিয়াস একটা বই লিখবো, যে গৃহযুদ্ধটার পলিটিক্সের ব্যাপারগুলো, যে কেন হচ্ছে, কোন পক্ষ কি। কিন্তু ওটা অনেক বেশি জটিল হয়ে যাবে, এবং আমার মনে হচ্ছে তার আগে বরং, এবং মানুষ তো পাঠকরা তো এরকম পড়ে বিভিন্ন নিউজ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে বরং আসলে আমাদের একটা জানা দরকার যে মানে রিয়েল লাইফে যুদ্ধগুলি কিরকম ভয়াবহ। মানে অনেক সময় হয় কি, আপনি দেখবেন যে মানে সাধারণ পাঠকরা তারা জাস্ট একটা সাইড পিক করে, অমুক হ্যাঁ। মনে করেন বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, কেউ মনে করে সে খুবই ভালো, সে হিরো, এবং কেউ মনে করে সে ভিলেন, এবং তার পক্ষ নিয়ে মানে সে একটা শহর আক্রমণ করছে, সবাই খুব খুশি, হ্যাঁ তার পক্ষের লোকেরা খুবই, হ্যাঁ আক্রমণ করো, ধ্বংস করে দাও, হ্যাঁ। বা বিপক্ষের লোকেরা, এই ধরনের। কিন্তু বাস্তবে মানুষরা যে কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, এবং দুই পক্ষের মানুষরা, সেটা আসলে সেই স্টোরিগুলো আসলে আমাদের সামনে আসে না, নিউজে কখনোই আসে না। নিউজে জাস্ট আসে যে অমুক শহর আক্রমণ হয়েছে, এতজন মারা গেছে, জাস্ট একটা নাম্বার। তো এই বইয়ে সেরকম কিছু মানে ওই ধরনের মানুষের অভিজ্ঞতাগুলো, যে মানুষ কি ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে যুদ্ধের সময়, সেরকম কিছু কাহিনী তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, মানে আপনার আগের কথার সূত্র ধরেই যদি বলি যে মিডিয়াতে এই জিনিসগুলো অনেক সময় আসে না, ইচ্ছাকৃতভাবে হয়তো ম্যাগাজিনে overlook অনেক করা সময় হয়। আসে, দেখবেন যে মানে নিউজ হিসেবে আসে না, কিন্তু ম্যাগাজিনে আসে। আচ্ছা। লং লং রিড যে ব্যাপারগুলো, সেগুলো অনেক সময় লং রিড আর্টিকেল অনেক সময় আসে, কিন্তু আসলে লং রিড কয়জনে পড়ে? খুব বেশি মানুষ পড়ে না, বেশিরভাগ মানুষ তো জাস্ট নিউজটাই পড়ে। বা ওই যে ওই শিরোনামটা যেটা, হ্যাঁ। এইটুকুই হয়তো মাথায় গেঁথে থাকে। তো আপনি যেহেতু ওই জিনিসটা নিয়েই ঘাটাঘাটি করছেন এবং ওইখানে আপনার হচ্ছে নিজের একটা লাইফের এক্সপেরিয়েন্স আছে এই হ্যাঁ, এবং আমি এখানে আরেকটা বলি যে সিরিয়ার গৃহযুদ্ধ যে বইটা লিখছি, আমরা যখন লিবিয়াতে গৃহযুদ্ধের সময় আমরা লাস্ট এক সপ্তাহ আমরা মানে আটকা পড়ে গেছিলাম অনেকটা। একদিকে গাদ্দাফির বাহিনী, আরেকদিকে বিদ্রোহীরা, এবং আমরা মাঝখানে ট্র্যাপড হয়ে গেছিলাম, যে বের হতে পারছিলাম না এরকম লাস্ট এক সপ্তাহ এরকম। এবং আমাদের আরো কিছু তো পরিচিত ফ্যামিলি
বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। সিরিয়ার যে গৃহযুদ্ধর বইটা লিখছি সেটা পড়তে গিয়ে কিছু অংশ লিখতে গিয়ে আমার মনে হচ্ছে এটা আমাদের লাইফের কাহিনী, এবং কিছু অংশ লিখতে গিয়ে মানে যখন আমি পড়ছিলাম সে অন্যদের কাহিনীগুলো, এবং কিছু অংশ পড়তে গিয়ে মনে হচ্ছে এটা তো অমুক ফ্যামিলির কাহিনী, ওরা ঠিক ঠিক একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। এ ধরনের মানে খুবই খুবই রিয়েল লাইফের ব্যাপার স্যাপার, একদম আমাদের এক্সপিরিয়েন্স করা ব্যাপারগুলো মনে হচ্ছে যে আমি মানে নিজের গল্পটাই আবার বলছি এরকম মনে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে ভাই আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি অকুস্থলে আছেন এবং আশেপাশের ঘটনা নিজের চোখে দেখছেন, নট আমরা যেটা দেখছি যে মিডিয়া ন্যারেটিভ, তো আপনার প্রেডিকশন কি যে সামনে কোন দিকে যেতে পারে? সামনে আহ, মানে এই সামনে কোন দিকে যেতে পারে এটা খুবই মানে হতাশাজনক চিত্র সম্ভবত। মানে যেহেতু এখানে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আমেরিকা এখন মিডল ইস্ট থেকে কিছুটা নিজেকে গুটিয়ে নিচ্ছে, গত অন্তত 10 বছর ধরে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। আমেরিকা এখন ওইদিকে চীন, দক্ষিণ চীন সাগর, রাশিয়া এইসব ব্যাপার নিয়ে অনেক বেশি ব্যস্ত। এবং আমেরিকা তো মিডল ইস্টে অনেক বছর মাতব্বরি করলো, এখন আমেরিকা যখন একজন সুপার পাওয়ার নিজেকে এখান থেকে গুটিয়ে নিচ্ছে, এই ভ্যাকুয়ামটা দখল করার জন্য সেখানে মানে এখানে মিডল ইস্টে এখন যা চলছে সেটা মূলত এই ভ্যাকুয়ামটা ক্যাপচার করার জন্য। তো সেজন্যই মূলত এই এক পক্ষে সৌদি আরব, আরব আমিরাত, ইসরায়েল তাদের মিত্র, আর অন্য পক্ষে তুর্কি, কাতার এরকম এদের মধ্যে ফাইটগুলো চলছে। এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে খুবই অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে। আপনি যদি সৌদি আরবকে দেখেন, তারা হঠাৎ করে রাতারাতি মানে খোলস পরিবর্তন করে খুবই আধুনিক এবং সবকিছু ওপেন করে দিচ্ছে, এই ধরনের একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আরো আরো অনেকদিন চলবে এবং খুবই স্ট্রেঞ্জ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে। এগুলোর রিয়াকশন হবে, পাল্টা রিয়াকশন হবে। মানে খুব বেশি শান্তির ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। এক একটা দেশে এক ধরনের মূলত যুদ্ধবিগ্রহই চলবে, ছোট 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 যুদ্ধবিগ্রহ। খুব বড় ধরনের কেউ যদি আক্রমণ নাও করে, কিন্তু এদের নিজেদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেশি হবে মনে হয়। ভেতরে ভেতরে অনেকগুলি দেশে, মিশরের অর্থনীতি খুবই খারাপ, সেখানে একজন স্বৈরশাসক সিসি, সেখানে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে। বা এরকম প্রতিটা দেশে আসলে ইন্টারনাল খুব বেশি মানে বাইরের কোনো শক্তি এসে মনে হয় না আক্রমণ করবে আর মিডল ইস্ট আপাতত, কিন্তু নিজেদের মধ্যেই ইন্টারনাল কনফ্লিক্ট অনেক অনেক বৃদ্ধি পাবে মনে হচ্ছে। মানে পাওয়ার ভ্যাকুয়ামের কারণে ওরা যে পাওয়ার গ্র্যাব করতে চাইবে নিশ্চয়ই তার একজন অপোজিশন দাঁড়াবে। সো তারা যদি মারামারি করে তাহলে তো শেষ পর্যন্ত হচ্ছে মানুষেরই ক্ষতি আর কি। মানুষেরই ক্ষতি obvious। মানে তাহলে হচ্ছে খুব সহসাই মধ্যপ্রাচ্যে শান্তি পরিস্থিতি বা এরকম কোনো জিনিস দেখার হয়তো সম্ভাবনা নেই, এরকমটাই মনে হচ্ছে আপাতত এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছু কিছু পক্ষ যেমন মানে যেই প্রধান যে প্রতিপক্ষগুলো তুর্কি, কাতার এবং সৌদি আরব, আরব আমিরাত, এদের মধ্যে কিছুটা সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা খুব খুব বেশি লং লাস্টিং কিছু হবে। আলটিমেটলি এটা হয়তো সাময়িক, আবারও হয়তো বা না হলেও যেটা বললাম যে বাইরের শক্তির যদি ইন্ধন নাও থাকে, নিজেদের ভেতরে যে সোশ্যাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটার কারণে নিজেদের ভেতরেই বিভিন্ন ধরনের রিয়াকশন তৈরি হবে। আচ্ছা, আমরা তো ধরেন এখন ওইখানে উপস্থিত নেই, আমরা চাইলেও হচ্ছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স পাবো না। তো এরকম কোনো রিসোর্স, সেটা বই হতে পারে বা এরকম কিছু হতে পারে, ওরকম কোনো কিছু আছে কি যে কারো যদি আগ্রহ থাকে স্পেশাল, যে এই এলাকার পলিটিক্স এবং এই এলাকার যে জিও পলিটিক্যাল হিস্ট্রি, এইটা নিয়ে কারো যদি আগ্রহ থাকে, কোত্থেকে জানতে পারে এরকম কোনো সোর্স? কিছু বই তো আছেই, কিন্তু আমি আমি জাস্ট বেসিকটা বলি যে প্রথম শর্ত হচ্ছে সবকিছু অবিশ্বাস করতে হবে। যে কোনো মিডিয়াতে যা কিছু আসবে সেটাকে প্রথমে হচ্ছে অবিশ্বাস করতে হবে। এরপরে চিন্তা করতে হবে এটা আসলে সম্ভাবনা কতটুকু, এটা সম্পর্কে অন্যরা কি বলছে, এরপরে ডিসিশন নিতে হবে। মানে একটা জিনিস শুনেই যে অমুক এটা করেছে শুনেই আমরা যে বিশ্বাস করে ফেলি হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে, এটা ভালো এটা মন্দ, সেটা করার আগে প্রথমে হচ্ছে যে কোনো নিউজ পড়ার পরে বা শোনার পরে সেটাকে অবিশ্বাস করে, মানে বিজ্ঞানের যে প্রসেস, আপনি বিজ্ঞানের ছাত্র, প্রথমে অবিশ্বাস করতে হবে। এরপর আস্তে আস্তে মানে ট্রায়াল অ্যান্ড এরর মধ্যে দিয়ে গিয়ে আচ্ছা এটা মনে হয় এতটুকু সম্ভাবনা আছে সত্য হওয়ার। এটা হচ্ছে প্রথম শর্ত। কারণ মিডিয়া খুবই যেটা আগে আমরা আলোচনা করলাম, মিডিয়া খুবই বায়াসড ভিউ প্রকাশ করে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিপরীতধর্মী মিডিয়ার বয়ানগুলো পড়া, যেমন মানে আমরা শুধুমাত্র বিবিসি, সিএনএন বা নিউ ইয়র্ক টাইমস পড়বো না, বরং আমরা জানি যে মানে রাশিয়াপন্থী কোনো মিডিয়া যদি আরটি হয় অথবা স্পুটনিক হয়, আমরা জানি তারা হয়তো মিথ্যা বলে, কিন্তু তারপর আমাদের তাদেরটা পড়া উচিত। পড়লে অনেক সময় দেখা যাবে যে আমরা বুঝতে পারবো না আসলে এটা মিথ্যা ছিল, ওইটা সত্য। মানে মুদ্রার এপিটোপিট দুইটাই আসলে দেখা জরুরি, দুইটাই পড়তে হবে। এবং দুইটা মানে তুলনা করা শুরু করলে আমরা একটা সময় গিয়ে বুঝতে পারবো না আসলে ব্যাপারটা হচ্ছে এরকম না এরকম, এই ধরনের। আমরা আসলে দর্শক আজকে খুবই লাকি যে ভাইয়াকে আমরা সশরীরে পেয়েছি আজকে আমাদের মাঝে। তো এরকম সুযোগটা হয়তো সবসময় হবে না, তারপরেও আশা করব যে ভাইয়া যদি
সময় সময় আমাদের সাথে হচ্ছে আড্ডা দিতে বসতে পারেন, আমরা ভাইয়ার কাছ থেকে এরকম আরো ইন্টারেস্টিং অনেক কিছু হয়তো শুনতে পাবো বা জানতে পাবো। তো ভাইয়া, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে, কারণ এই সুযোগটা আমরা সবসময় পাই না। আহ, দর্শকদের উদ্দেশ্যে মেসেজ বলতে সেটাই বলবো যে ওই কথাটাই আবার বলি যে মিডিয়ার বক্তব্য বিশ্বাস করার আগে আরেকটু সাবধান হওয়া ভালো। অনেক সময় দেখা যায় এখন যেরকম এখন তো আরো রিস্কি ব্যাপারগুলো, যে সোশ্যাল মিডিয়া, শুধু মিডিয়া না, সোশ্যাল মিডিয়াতে কেউ একটা কিছু বললো আর আমরা সাথে সাথে আমরা বিশ্বাস করে ফেললাম যে অমুক মনে হয় খারাপ, গুজব। আমাদের এই ব্যাপারগুলোতে আরো সাবধান হওয়া দরকার, এবং যে কোনো বিষয়, সেটা মিডিয়া হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক, আমরা পড়ার পরে প্রথম কাজটা হবে আমাদের অবিশ্বাস করা, এবং এরপরে চিন্তা করা যে আসলে কতটুকু হতে পারে, এরপর ধীরে ধীরে যাচাই করার একটা ধীরে ধীরে যাচাই করা। এটা আমার মনে হয় এটা এখনকার সময়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কারো সম্পর্কে কিছু একটা শুনে নেতিবাচক ধারণা প্রকাশ করে ফেলি, ভাইরাল করে ফেলি, এরপর দেখা যায় ব্যাপারটা সেরকম ছিল না। একটা বায়াসড ন্যারেটিভ তৈরি হয়ে যেতে পারে। আর যত আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স ঘাটাঘাটি করব, সেটাই। তত আসলে জানা হবে এবং ওই উইজডমে পৌঁছানোটা ইজিয়ার হবে, যে আচ্ছা এপিটুপিট দেখে আসলে সত্যটা যাচাই করার চেষ্টা করা অ্যাটলিস্ট। আসলে অকুস্থলে না থাকলে তো আসলে কোনো কিছু ওইভাবে বাইরে থেকে বোঝা সম্ভব না, বা বুঝলেও খুব ডিফিকাল্ট। তো এই জন্য ভাইয়ার পার্সপেক্টিভটা হচ্ছে আমার কাছে হচ্ছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে আপনি দুটো দলকেই সেখানে দেখেছেন, কিংবা মুদ্রার এপিটুপিট দুটোই দেখেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে দুই ভাই দুই পক্ষে যুদ্ধ করে আবার রাত্রে কিন্তু একসাথে বসে এবং এখানে খাবার আপনি খাচ্ছে। চিন্তা করেন যে বাংলাদেশে বা এটা আসলে হওয়ার কথা যে বাংলাদেশের মিডিয়া অথবা সাধারণ মানুষের এক পক্ষ মনে করছে যে গাদ্দাফি খুবই ভালো, মানে তার বিপক্ষে সবাই ন্যাটোর এজেন্ট, ন্যাটো হ্যাঁ, টাকা হ্যাঁ, খেয়ে করছে, অথবা অন্য অন্য পক্ষ মনে করছে গাদ্দাফি খুবই খারাপ, বিদ্রোহীরা খুবই মানে ন্যায় শাসন, ইসলামপন্থী শাসন কায়েম করার জন্য লড়াই করছে, এরকম। অথচ দেখেন একই ফ্যামিলির দুই ভাই, তারা তারা কোন পক্ষের? আপনি কি বলবেন, কে ভালো কে খারাপ? মানে ব্যাপারগুলো আমরা যেভাবে দেখি সেরকম সিম্পল না, আরো 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 জটিল। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে হয়তো কেউ কেউ নিজের মতো করে দু একটা পয়েন্টস নিতে পেরেছেন, যে আসলে আমরা সবসময় যা দেখি সেটাই যে আসলে সবকিছু না। পর্দার আড়ালেও অনেক কাহিনী থাকতে পারে এবং পেছনেও অনেক কিছু ঘটতে পারে। সেখানে যারা উপস্থিত থাকেন তাদের ন্যারেটিভটা একরকম, আর আমরা মিডিয়াতে হয়তো যে পলিশড ন্যারেটিভটা দেখি, বায়াসড ন্যারেটিভটা দেখি, সেটা হয়তো টোটালি আরেক রকম। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। আমরা কৃতজ্ঞ এবং আশা করব সামনে যদি আরো সুযোগ হয় আমরা আপনাকে আমাদের সাথে পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার অনেক দিনের শখ ছিল রকমারিতে আসার, আপনাদেরকে দেখার। এই প্রথম সুযোগ হলো, দেশে আসলাম বলে। ইনশাআল্লাহ যদি থাকি তাহলে আবারও আসবো, আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।